লুকিয়ে কিছু করেছিলে এমন কিছু যেটা শেয়ার করবে এখন? লুকিয়ে করেছি মানে বলা হয়নি, এটাই তো লুকিয়ে করেছি, আর কি লুকিয়ে করবো? এটা তো লুকিয়ে করেছিলাম, তখন বলা হয়নি। এটা নাকি বিগিনিং অফ দি ইন্টারভিউ, আমি জানি না আগে কি হতে চলেছে। যদি গুছিয়ে যদি তুমি অনুমতি দাও তাহলে একদম গুছিয়ে উত্তর দিতে পারি। তুমি যে বলছো অনুমতি নিয়ে কথা বলাই হ্যাঁ, তোমার মাথার উপরে বসে থাকবো, ওই কনসেপ্টে আমি বিশ্বাস করি না। আমি স্পেস নিতে পছন্দ করি, আমি স্পেস দিতেও পছন্দ করি। ইনফ্যাক্ট এই জেনারেশনটাও মনে আর হয় আমার ওরকম মনে হয় নয়। যে আমার ছেলে যেন কোনোদিন আমার চোখের সামনে থেকে না যায়। তো মানুষ যখন হলমুখী হচ্ছে, লোকে আবার ভুলভাল অপবাদ দিচ্ছে। মানে হ্যাপনিং থেকে হ্যাপাইনিং হয়ে গেছে। অনেকেই না ধরতেই পারে না যে কোথায় পলিটিক্সটা হচ্ছে, কোথায় খেলা হয়ে গেছে। টলিউডের অন্যতম চর্চিত সেলেব কাপল ইয়াশ এবং নুসরাতের বাড়িতে আনন্দবাজার.com। রিয়েল লাইফ জুটি হিসেবেও দুজনে দর্শকের পছন্দের। রিয়েল লাইফেও গড়ে তুলেছেন নিজেদের স্বপ্নের নীড়। দরজা ঠেলে ঢোকার আগেই নুসরাতের আঁকা ছবিতে চোখ আটকায়। এক গাল হাসি দিয়ে স্বাগত জানালেন আনন্দবাজার.com এর প্রতিনিধিকে। একদিকে নিজেদের ছবি আরই চলছে প্রেক্ষাগৃহে, হল ভিজিট প্রচারও চলছে, অন্যদিকে ছেলে ঈশানকে সামলাচ্ছেন। সব মিলিয়ে বেশ ব্যস্ততায় দিন কাটছে দুজনের। আরই ছবিতেও মা ছেলের গল্প। কতটা ভাবিয়েছিল মা নুসরাতকে? ব্যক্তিগত জীবন, পেশায় রাজনীতি, নানান কথা অভিজ্ঞতা নিয়ে আনন্দবাজার.com এর সঙ্গে আড্ডা জমল নুসরাতের বসার ঘরে। আমার এই ড্রেসগুলো চাই, ডিসকাউন্টও দিচ্ছে। এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে, যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে। তাহলে ফ্যান বদলে দাও। স্টাইলিশ তো বটেই, তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয়। চলো কিছুটা সেভিংস করি, তুমি, আমি আর ভিগার্ড বিএলডিসি ফ্যান্স। আনন্দবাজার.com এ আপনাদের সকলকে স্বাগত। আমি অনুসর রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আজকে রয়েছে টলিউডের হ্যাপেনিং কাপল ইয়াশতা এবং নুসরাত। বাহ, হ্যাপেনিং হ্যাপনিং দেখে মনে হচ্ছে আমাদের কি কি হ্যাপেনিং হচ্ছে ভাবতে পারবে না। হোয়াট ইজ হ্যাপনিং অল অ্যারাউন্ড। কেন, কি হ্যাপেনিং হচ্ছে বলো একটু। এই এত কাজের স্ট্রেস, হ্যাপা, চারিদিকের ম্যানেজমেন্ট, ওইগুলো করতে করতে মানে হ্যাপনিং থেকে হ্যাপাইনিং হয়ে গেছে। না, এটা তো ভালো, কাজের প্রেশার সবসময় থাকা ভালো। কাজের প্রেশার থাকা ভালো, পলিটিক্সটা কাজের থাকা ভালো না। এটা নাকি বিগিনিং অফ দি ইন্টারভিউ, আমি জানি না আগে কি হতে চলেছে। না না, সত্যি কি কি পলিটিক্স হচ্ছে? বাহ, ওর ভালো লেগেছে বিষয়টা। কি পলিটিক্স হচ্ছে জানি না। দেখো, আমাদের সিনেমা একটা দর্শক শ্রেণীকে ভেবে আমরা বানিয়েছি এবং মানুষের হলমুখী হচ্ছে। তো মানুষ যখন হলমুখী হচ্ছে, লোকে আবার ভুলভাল অপবাদ দিচ্ছে। এই যদি হলমুখী না হতো তাহলে অন্যরকম অপবাদ দিত। কি করব আমরাও নিজে বুঝে উঠতে পারছি না। তবে হ্যাপেনিং না হয়ে এটা কিন্তু হ্যাপাইনিংস হয়ে গেছে, বুঝেছো? ব্যাপারটা ওইখানে গিয়ে দাঁড়াচ্ছে। আর বিস্তারে আর কি বলবো, যা দেখছি সোশ্যাল মিডিয়া, যা দেখছি বাস্তবে কমপ্লিটলি অপোজিট। নো ম্যাটার মানুষে যতই পলিটিক্স করুক না কেন, দর্শক গিয়ে সিনেমাটা দেখছে, আই থিঙ্ক সেটাই আমাদের প্রাপ্য। মানে এই ভুলভাল ম্যানুপুলেশনে বা চিপ পলিটিক্স করে একটা ভালো ছবির নাম খারাপ করা, সেই ফাঁদে দর্শক পা দেয়নি। তোমার সঙ্গে মৌসুমী চট্টোপাধ্যায় এবং তোমার সাথে মৌসুমী চট্টোপাধ্যায়ের যে সম্পর্ক, এবং এটা তো কোথাও গিয়ে ছবির বাইরে, মানে এটা তো রয়েই যাবে। 1 ঘন্টা আগেও আমার মেঘাদির সাথে কথা হচ্ছিল। আই থিঙ্ক ইনস্টাগ্রামে উনি একটা পোস্ট করেছেন পায়েল দিকে নিয়ে, মৌসুমী ম্যামের বড় মেয়ে, যাকে ওনারা হারিয়েছেন। সো সেখানে আমাকে বললো যে কমেন্টসে মেনশন করেছে তোমার আর আমার নামটা, যে হয়তো সেই জায়গাটা কখনো কেউ নিতে পারবে না, কিন্তু না, তাও ভগবান পাঠিয়ে দিয়েছে যাদের সাথে তোমার এরকম সম্পর্ক আছে। সো আজকে কিন্তু ছবিটা শেষ হয়ে গেছে, আর কিন্তু এরকম না যে মৌসুমী ম্যামকে আমরা আবার নিয়ে আসছি প্রমোশনের জন্য বা কোনো দরকার আছে, কিন্তু এই সম্পর্কটা কিন্তু থেকে গেছে। আমরা কিন্তু ও তো রোজই কথা বলে, রোজই রেগুলার কথা হচ্ছে, ঝগড়া হচ্ছে, বকাঝকা হচ্ছে। এটা সত্যি কোনো লজিক নেই। মানে আমরা যখন ফার্স্ট ডে ওনার সঙ্গে ওই হোটেলে উনি এসেছেন, আমরা দেখা করতে গিয়েছি, আমরা কিন্তু সেটা ভেবেই গিয়েছি যে আমরা মৌসুমী চ্যাটার্জির সঙ্গে ফার্স্ট টাইম দেখা করছি। কিন্তু খুব মানে বড়রা যেরকম আগলে নেয় না বাচ্চাদের, সেভাবেই আগলে নিয়েছে। এবং ইয়াশ এবং মৌসুমী ম্যামের যে সম্পর্কটা, সেটা কিন্তু একবারেই ক্লিক করে গেছে কোথাও একটা। অর্গানিক।
মানুষ এটা মানতে আজকাল রাজি কেউ নয় organic ই যে মানতে চায় না। অর্গানিক সবজিতে মানতে রাজি, অর্গানিক রিলেশনশিপে অর্গানিক ফিলিংসে মানতে রাজি নয়। দ্যাট ইজ ভেরি স্যাড, বাট ক্লিক করে গেছে ওটা। আমরা অ্যাকচুয়ালি নিজের রিয়েল লাইফে ওইভাবেই কথা বলি, মানে এখনো যদি দুজনকে কথা বলতে শোনো তো ওই কথা কাটাকাটি হতেই থাকবে, ওটা তো অনেক কিছু নট পার্ট অফ দ্য স্ক্রিপ্ট। আবার মতের অমিলও হয়, আবার উনি এটা করবি না, এটা বলতে পারিস না তুই, সবার সামনে এটা কি করে বললি, এটা তোর ভুল, আবার বলে তুমি বেশি জানো, এগুলো হয়। আর আমি বসে বসে এগুলো শুনি, তারপর আমাকে তো জ্ঞানগুলো নিতে হয়। আচ্ছা, পেরেন্টসদের থেকে লুকিয়ে কিছু করেছিলে এমন কিছু যেটা শেয়ার করবে এখন? লুকিয়ে করেছি মানে বলা হয়নি, এটাই তো লুকিয়ে করেছি, আর কি লুকিয়ে করবো? এটা তো লুকিয়ে করেছিলাম, তখন বলা হয়নি, পরে বলেছি। পরে বলে হ্যাঁ, ওটা তো আর কি, একে অপরের হয়ে একই, দুজনেই একই কাজ করেছি তো। এটা লেটেস্ট লুকোনো, তারপরে আর কিছু তো লুকোতে বললো তো হয়নি। দুজনেরই তো বললো। ঠিক আছে। তোমারও তো ছেলে আছে এবং তুমি যখন ছবিটা করছো তখন এটা ভাবছিলে যে ভবিষ্যতে আমার ছেলেও বড় হবে এবং এরকম কিছু মানে আমি রিলেট এটা করতে রোজ পারি? ভাবি গো। আচ্ছা, আমি একটু আগেই মানে তোমাদের আসার আগেই আমি ওকে বলছিলাম যে আমি একটা বয় মম, কি হবে আমার, আমি কিন্তু বুঝতে পারছি না। এগুলো আমার এগুলো রেগুলার চিন্তা। আমি আসলে এখনো ওই স্টেজে পৌঁছইনি যেখানে আমার ছেলে বড় হয়ে যাবে, আমি দেখবে কি দেখবে না। ও আমাকে সবসময় বলে যে এরকম কোনো এক্সপেকটেশনস রেখো না, ইউ জাস্ট ডু ইয়োর বেস্ট। আমরা অ্যাজ প্যারেন্টস আমাদের বেস্ট দেব বাচ্চাদেরকে, যেটা আমাদের করণীয়। বাকিটা গড উইলিং যেটা হবে, ওটা অ্যান্টিসিপেশনে গিয়ে কোনো লাভ নেই। হি ইজ বিন আ ভেরি নাইস সান টু হিজ মম। বাট আমি এক্সপেকটেশন রাখি না মানে যে আমি ভাবছি যে না ভালো হবে না বা কিছু, সেটা না। আই ফিল মানে আমি কম ইন্টারফিয়ারিং এমনিও, সো আই ক্যান গিভ দেম দ্যাট ফ্রিডম যে তোমাদের কোথাও এখানে থাকতে ভালো লাগছে যাও থাকো। আমি সবসময় তোমার মাথার উপরে বসে থাকবো ওই কনসেপ্টে আমি বিশ্বাস করি না। আমি স্পেস নিতে পছন্দ করি, আমি স্পেস দিতেও পছন্দ করি। ইনফ্যাক্ট এই জেনারেশনটাও আর আমার মনে হয় যে আমার ছেলে যেন কোনোদিন আমার চোখের সামনে থেকে না যায়, এটা একটা বিশাল বড় প্রবলেম। আমার মনে হয় এটা আস্তে আস্তে আমরা কোপ আপ করবো, যে বাইরে বাচ্চারা পড়তে চলে যায়। আমার ভেবেও ভয় করে যে ও বাইরে একা চলে যেতে পড়তে। when it comes to your own son, I think এটা একটা খুব মিডল ক্লাস মায়ের মতন চিন্তা ভাবনা রাখি আমি। তো তোমাকে এটা হ্যান্ডেল করতে হবে, অফকোর্স এরকম বলেছে মানে হ্যান্ডেল করবে। আচ্ছা, একটা ছোট্ট করে আর কি বলবে। না সত্যি ঝগড়া হলে কিভাবে কন্ট্রোল করো, মানাও কিভাবে? স্পেস 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 ইজ দ্য বেস্ট রেমেডি। আমি সেটাতে I think বিশ্বাস time. করি। স্পেস অ্যান্ড টাইম বোথ। যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখি ধরো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে মানে সে রাখার পরিস্থিতি তৈরি হয় এমনও কিন্তু ছেলে মেয়ে আছে, মানে যারা ধরো বাইরে চাকরি করতে চাচ্ছে, তাদের কোনো অপশন নেই। হ্যাঁ, এরকম অনেকে আছে যারা নিজের বাবা মাকে দেখে না, কিন্তু আমাদের তাদের ব্যাপারেও কথা বলা উচিত যারা কিন্তু দেখে। তাদের কিন্তু অনেক বয়স হয়ে গেছে, তাও নিজের বাবা মার হাত ছাড়েনি। সো এমনও ছেলেমেয়েরা আছে, তাদেরকে নিয়ে আমরা বলবো না কেন? আমরা সবসময় কেন দেখাবো যে না বাচ্চারাই খারাপ হয়? এরকম তো অনেক বাচ্চা আছে যারা লেগে আছে, মা হসপিটালে আছে দিনের পর দিন, বেলোরে পড়ে আছে, চাকরি ছেড়ে ফিরে আসছে। সো এই ছবিটা না তাদের জন্য, যে হয়তো বাবা মার ঋণ আমরা শোধ করতে পারবো না, কিন্তু না এটা এমন একটা বন্ডিং যেখানে কিন্তু অনেক বাচ্চারাই আছে যারা কিন্তু করে সারা জীবন করতে থাকে নিজের মা বাবার জন্য। বাবা মার সাথে সবারই কিছু কিছু জায়গায় একটা বয়সের পর ধরো মতের অমিল হয়, ঝগড়া হয়, রাগারাগি হয়, কোথাও গিয়ে 2-3 দিন হয়তো কথাও বন্ধ থাকলো, আবার গিয়ে সেই বরফটা গলে। দিন বলছে আমাদের মাস অব্দিও গেছে। ইন্টেনশন কিন্তু সেরকম থাকে না অনেক বাচ্চাদের। আমরা কাজের ব্যস্ততায় বলো বা একটা বয়সের পৌঁছানোর পরে একটা ডিস্টেন্স চলে আসে। ছোটবেলায় যেভাবে নিষ্পাপভাবে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে কাঁদা যায় বা বাবাকে গিয়ে বলা যায়, সেটা হয়তো একটা বয়সের পরে গিয়ে তুমি মানুষের আরো চাপা হয়ে যায়, তখন এক্সপ্রেস করতে পারে না। কারণ আজকের দিনে তুমি নিজের ওয়ার্ক স্ট্রেস তো নিজের মা বাবাকে দেবে না, তুমি চাইবে না, বিকজ ওরা প্রথমত তোমাকে সেই অর্থে হেল্প করতে পারবে না, এটা তোমার মাথায় আছে। আর উপরন্ত তুমি আরো টেনশন দেবে, তাতে ওদের শরীর খারাপ হবে। আমার মায়ের সাথে বন্ডিং যা ছিল, আমাদের খুব একটা মতের অমিল হয়নি। আমার মতের অমিল হয়েছে বাবার সাথে বেশিরভাগ। সো সেটা হয়, বাট ফ্যামিলি অলওয়েজ কামস অ্যারাউন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে। মানে এটা আমি সবসময় আমি এটা বিশ্বাস করি এই জিনিসটা। অ্যান্ড নো ম্যাটার হোয়াট, তোমার ভালোতে মন্দতে পরিবারই সবসময় পাশে থাকে না কেন, পরিবারই পাশে পাবে। অ্যাজ হিউম্যান বিংস আমাদের টেন্ডেন্সি হচ্ছে গ্রান্টেড নেওয়া, বিকজ আমাদের মনে হয় যে কোনো জিনিস চিরস্থায়ী হয়তো হবে।
আমরা জানি যে না কোনো জিনিসই চিরস্থায়ী হয় না, বাট ওটা একটা চলে আসে ভাবনায় বাট ওয়ান্স ইউ লুজ দেম তখন তোমার এটা মাথায় আসে যে মাথার ওপর থেকে অনেক একটা ছাদ চলে গেল। একটা কথা বললাম এবং মা হয়তো বুঝতেই পারলো না, এবং নিজের মতো করে মা ওটা মিসআন্ডারস্ট্যান্ড করে একটা নিজের মতো করে একটা গল্প বানিয়ে নিল। সেই গল্পটা বা সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে কিন্তু অনেকটা সময় লাগে এবং শেষমেশ আমাকেই ইনিশিয়েটিভ নিতে হয়, আর সেটাই স্বাভাবিক, সেটাই করা উচিত। বাচ্চাদেরকেই আগে অ্যাপ্রোচ করা উচিত। এটা যদি শুনবে তারপরে আমাকে পরে বলবে যে কি। এটা যদি জিজ্ঞেস করি তোমাদের যে এই ফিল্মটার চিত্রনাট্য থেকে যদি বলি টেক অ্যাওয়ে কি তোমাদের, মানে রিয়েল লাইফ থেকে যেমন তোমরা এনঅ্যাক্ট করেছো ওখানে, আবার কিছু জিনিস তো নিজের কাছেও রেখে দেয় সকলে একটা ছবি থেকে, তোমাদের কাছে কি রাখা আছে? সবচেয়ে বড় টেক আপে হচ্ছে মৌসুমী চ্যাটার্জি, ঠিক আছে, যেটা একটা বিশাল বড় পাওনা। আমরা দেখছিলাম যে তোমাদের বলছে ছেলে আর বউ খুব ঝগড়া করে, আমি টিপস দিই, তো সেই টিপসগুলো কি ছিল? ওনার সেই টিপস গুলো আই থিংক ওনাকেই বেশি দিয়েছে। হ্যাঁ, আমি কি ঝগড়াটা যাই করো বাইরে নাকি সবসময় আমাদেরকে সেজে গুজে হাতে হাত ধরে ঘুরতে হবে, বললাম সেটা হয় বলছে বাড়িতে যাই হোক বাইরে যেন কেউ সেটা টের না পায়। সবসময়। আর বেস্ট অ্যাডভাইস যেটা উনি দিয়েছেন সেটা হচ্ছে কিপ দ্য থার্ড পারসন অ্যাওয়ে অলওয়েজ। এনি থার্ড পারসন যে কোনো সম্পর্কে ইজ নট আ গুড আইডিয়া। অ্যান্ড ওনার নিজস্ব মানে ভেতরেও অনেকটা পেন আছে যেটাকে অনেক সময় কভার আপ করার জন্য সেই কামস অ্যারাউন্ড উইথ হিউমার এসে থাকে। ভেরি ভেরি স্ট্রং পার্সোনালিটি। না হলে একজন মা হয়ে সন্তান হারানোর যে ব্যথা ওটা সহ্য করা। স্ট্রেংথটা দেখো, অ্যাজ আ উম্যান স্ট্রেংথটা দেখো। তোমরা দুজন ইন্ডাস্ট্রি থেকে আগে থেকেই রয়েছে অভিনেতা হিসেবে, তারা যখন ছবি বানাতে এলেন প্রডিউসার হিসেবে, তাদের যদি এতটা বেগ পেতে হয়, যে নতুন প্রডিউসার উঠে আসছেন, আমরা বলি প্রডিউসার পায় না অনেকে, তাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয়? তাদের তো কোনো তুলনা নেই। মানে জিনিসটা হচ্ছে যতদিন অ্যাজ আর্টিস্ট কাজ করেছি ততদিন একটা আলাদা হিসেব ছিল, মাথার উপরে অন্য একটা ছাতা ছিল, সবার জন্য যথেষ্ট আছে, সবাই নিজেরটা করে খেতে পারে। তো এইভাবে একে অপরকে নিচে নামিয়ে দেওয়া, আর এটা আমরা প্রথম না, তো যার জন্য আমরা সেই হিসাবে কমপ্লেন করছি না। এর আগেও হয়েছে, হয়তো এর পরেও হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আজকে যারা সেটা করছে তারাও কিন্তু এই মানুষের দমেই অত দূর উঠেছে। হ্যাঁ, পলিটিক্স হয়, হল কমিয়ে দিল। ওর প্রশ্নের উত্তরটা একটু মানে যদি গুছিয়ে যদি তুমি অনুমতি দাও তাহলে একদম গুছিয়ে উত্তর দিতে পারি। তুমি যে বলছো অনুমতি নিয়ে কথা বলাই আসে। হ্যাঁ, কারণ আজকাল আমার মনে হয় যে আমি ওকে একটু আটকেই রাখি, যে আমি বারে বারেই বলে যে একটু ডিপ্লোম্যাটিক হয়ে বলো, এবং আমি সরাসরি আমি নিজেও খুব ব্যালেন্সড ভাবে কথা বলার চেষ্টা করি। আমি তো জানি আমি মুখ ফুসকে বলে দিলে তারপর কি, কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ক্ষোভের জায়গা থেকে নয়, এটা কোথাও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলতে পারো, যে এইভাবে আমরা এক্সপেক্ট করিনি যে মানুষ এইভাবে পলিটিক্স খেলবে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি, মানে এটা শুধু আমাদের বিষয় নয়, নতুন যারা তুমি প্রোডাকশন হাউসেস বলছো অনেকেই না ধরতেই পারে না যে কোথায় পলিটিক্সটা হচ্ছে, কোথায় খেলা হয়ে গেছে, কখন হয়ে বেরিয়ে গেছে। কেউ যদি এই মানসিকতা নিয়ে আসে যে একটা ফেয়ার গেম হবে, সেটা কিন্তু ভুল ধারণা। ফেয়ার এখানে কিছু নেই। আর ইয়াশদার কাছে জানতে যাবো, একটা স্পেশাল সিন নিয়ে তোমার সাথে আমার কথা হয়েছিল, ওই ট্রেলারের যে সিনটা, একদম লাস্ট সিন, ওই সিনটার কথা যদি একটু বলো। ওই সিনটা এমনি খুব হেভি ছিল, আর সেদিন মানে আমরা সারাদিন, আমার মনে আছে আমরা ওই লুকআউট সিনসগুলোই করে যাচ্ছিলাম, যেখানে সারাক্ষণ মাকে খুঁজে যাচ্ছি। ইট ইজ জাস্ট দ্য ইমোশনস ফ্লোয়িং অ্যান্ড আই ফিল, মানে হ্যাঁ সবাই বলেছে ওই সিনটা নিয়ে, কিন্তু আমি নিজেও জানি না যে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করেছি। মানে আসলে ওটা পার্ট অফ দ্য স্ক্রিপ্টও নয়, ওটা পার্ট অফ দ্য কোরিওগ্রাফিও নয়। আমাকে জিজ্ঞাসা করেছিল কি করবে, তারপরে বললো ওই দেখছি, বললাম জানি না কি করব, বেরিয়ে এসে বাসের পেছন থেকে রিঅ্যাকশন কিছু একটা করতে হবে। ওটাই আমিও জানি না, বাসের পেছনে আমিও ছিলাম, ওই সিনটা মাঝখানে কাটা যদি তুমি দেখবে আমি কিন্তু ওর দিকেই তাকিয়ে আছি, বিকজ আই ডোন্ট নো যে ও এটা পারফর্ম করবে, আর ও নিজেও জানে না। না, আমি জানতাম না। আমি এর জন্য আমাদের ডিওপি কে বলে রেখেছিলাম যে আমি কি করব আমি জানি না, তুমি জাস্ট ফ্রেমটা খুলে রেখো যাতে কেটে না যায় কোথাও। ক্যামেরা হ্যান্ডেলে ছিল, বুঝতে পারছি না, তুমি বলবে তো যে তুমি এটা করবে, ওই সিনটা কাটার পরে বলছে তো বলছে না, আমি নিজেও জানতাম না। এই ধরনের সিন করার পর ধরো বাড়িতে এসে একটু ভার লাগে না? খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট যে কোনো সময় যখন আমরা কান্নার সিন করি, রাত্রে মাথা পাতা সব ভারী হয়ে যায় অ্যাজ অ্যান অ্যাক্টর, মানে এটা আমারও হয়, ওরও। রিকোয়েস্ট করি যে হেভি সিনসগুলো যদি একটু পরের দিকে রাখা যায়, কারণ অ্যাকচুয়ালি এক্সশনটা খুব বেশি হয়। যদি সিনটা ভালো হয় তাহলে আমরা কন্টেন্ট থাকি,
আর এক্সশনটার জন্য আই থিঙ্ক গুড নাইট স্লিপ, পরের দিন আবার ফ্রেশ হয়ে গুড নাইট স্লিপ অলওয়েজ হেল্পস।